করতে হবে, হাত উঠিয়ে বলতে হবে সবার সামনে যে অমুকে থাকলে আমি তার পাশে দাঁড়াবো। এইটা আমরা যতক্ষণ পর্যন্ত ছেড়ে না কাটবো ততক্ষণ আমরা একসাথে আছি বলে প্রমাণিত হবে না। মনে একটা মুখে আর একটা কথা, এটা করে এই সরকারের, এই অস্ত্রধারী সরকারের সাথে আন্দোলন করে যেতে যাবে না। বিএনপি একটা দল অনেকবার চেষ্টা করেছে এই সরকারকে উৎখাত করতে রাস্তার আন্দোলনে, কিন্তু তারা কেন পারেননি? আমার যেটা দূর থেকে মনে হয়েছে যে তারা যে জনবল নিয়ে ঢাকায় বারে বারে এসছেন, সেই জনবল একটা সশস্ত্র আক্রমণের মুখে বসিয়ে রাখার ক্ষমতা তারা এখনো বা কৌশলটা অর্জন করেন। হয়তো আমার খুব ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, তবে এই জনগণকে উদ্বুদ্ধকরণের ওই রকম জায়গায় যদি আমরা নিতে পারি যে জনগণ যত পুলিশ বাড়বে তত জনগণ আক্রমণমুখী হবে, খালি হাতে অবশ্যই অস্ত্র হাতে। জনগণ স্থান দখল করার জন্য মরিয়া হয়ে লড়বে, তাহলে সম্ভব। আমরা সেই পর্যায়ে এখনো আন্দোলন নিতে পারি। আমরা অনতিবিলম্বে যদি সব দল বসি এবং একটা আলোচনা করি যে কে কার কারণে একসাথে হতে পারছেন না, সেই কয়জনকে আমরা বা সেই কয়টা দলকে চিহ্নিত করে যদি বাকিরা আমরা একদিন একসাথে রাস্তায় দাঁড়াতে পারি, তাহলে অবশ্যই আমরা ভালো ফলাফল পাবো। সংক্ষিপ্ত সময়ের কারণে আমার বক্তব্য এখানে শেষ করছি। আরেকবার আয়োজকদের ধন্যবাদ। বাংলাদেশের এবং উপমহাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে আজকে বাংলাদেশে গণতন্ত্রের সংকট এবং উত্তরণের পথ এই নিয়ে এখানে আলোচনা স্থাপন করা হয়েছে এবং অনেকেই ইতিমধ্যে আলোচনা করেছে। কেউ এটাও বলেছেন যে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করার লড়াই। ফলে সঙ্গত কারণেই প্রশ্ন হয় যে বাংলাদেশে গণতন্ত্র হলো কবে? বাংলাদেশের শাসক শ্রেণী তারা ইতিহাসকে যেভাবে কাজে লাগাচ্ছে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনার নামে, ফলে বাংলাদেশের গণতন্ত্রের সংকট যদি বুঝতে হয় এবং তার উত্তরণের পথ যদি বুঝতে হয়, তাহলে বাংলাদেশের ইতিহাসে জনগণের যে ভূমিকা গণতন্ত্রের জন্য, সমাজতন্ত্রের জন্য, তাদের অধিকারের জন্য, তাদের শোষণ মুক্তির জন্য তার যে লড়াইয়ের ইতিহাস, সেই ইতিহাসের বয়ান এই শাসক শ্রেণী যেভাবে দিয়েছে বা দিয়ে চলেছে, আর আমাদের যে ইতিহাস, জনগণের যে ইতিহাস, তা কিন্তু সম্পূর্ণ পৃথক। ফলে দেখা যাবে